ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হুইসপার ইন সাসপেন্সে আজকের গল্প লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে কুয়াশার ওপারে। আপনাদের জন্য আজকের গল্পে রয়েছে একটি বিশেষ প্রশ্ন। গল্প মন দিয়ে শুনুন, কারণ সঠিক উত্তর দিতে পারলে আপনাদের মধ্য থেকে 2 জন শ্রোতা বন্ধু পেয়ে যাবেন বিশেষ পুরস্কার। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হুইসপার ইন সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পে আমরা দেখেছি তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ তৈরি করার জন্য এগুলোর ব্যবহার করে থাকেন। হুইসপার ইন সাসপেন্স কোনো ধরনের কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সকল শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, গল্প শোনার আনন্দেই গল্পগুলি গ্রহণ করবেন। হুইসপার ইন সাসপেন্সে আজকের গল্প লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে কুয়াশার ওপারে। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা। আপনারা যারা গল্প লেখেন বা গল্প পাঠাতে চান তারা আমাদের গল্প পাঠাতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে কুয়াশার ওপারে। সময়টা ছিল ডিসেম্বরের মাঝামাঝি। পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের সময়টাও ছিল থমথমে। সূর্যোদয় হলেও আলো যেন প্রকৃতিকে ছুঁতে ভুলে গিয়েছিল। কালিম্পং শহর ছাড়িয়ে প্রায় 10 কিলোমিটার পথ পেরোলেই আবহাওয়া বদলে যেতে থাকে খুব দ্রুত। পথ সরু হয়ে এসেছে। দুপাশে দেবদারু আর ঘন পাইন বনের অন্ধকার প্রাচীর ঢেকে রেখেছিল গোটা জায়গাটিকে। অনির্বাণ তার জিপের জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণের জন্য, আর সেই বৃষ্টির কণারা ঘন কুয়াশার সাথে মিশে পরিবেশকে যেন এক অলৌকিক আবরণে ঢেকে দিয়েছে। কুয়াশার চাদর এতই পুরু যে মাত্র কয়েক ফুট দূরের দৃশ্য অস্পষ্ট অনুভব হচ্ছিল। জিপের হেডলাইটও যেন সেই সাদা কুয়াশার দেওয়াল ভেদ করতে পারছিল না। অনির্বাণ পেশায় একজন আর্কিটেক্ট, বয়স 35-এর কোঠায়, দৃঢ়চেতা, বাস্তববাদী। যে কোনো পুরনো স্থাপত্যকে পুনরুদ্ধার করে তাকে নতুন জীবন দেওয়াই তার কাজ। এইবার সে এসেছে উডরোজ ভিলাকে হেরিটেজ হোটেলে রূপান্তর করার এক বিশাল প্রজেক্ট নিয়ে। ভূতের গল্প বা অলৌকিক বিষয়ে তার বিশেষ আস্থা নেই, বরং সে সব কিছুকে যুক্তির নিরিখেই বিচার করতে অভ্যস্ত। কিন্তু আজ তার মন কেমন যেন একটু অস্বস্তি বোধ করছিল। ড্রাইভার বিমল স্থানীয় একজন। অনির্বাণকে চুপ থাকতে দেখে নিজেও কোনো কথা বলছিল না। মিনিট 15 পেরিয়ে যাওয়ার পর জিপটা হঠাৎ একটা বিরাট মোর্চে ধরা লোহার গেটের সামনে এসে থামল। গেটের দুপাশের পাথরের স্তম্ভগুলো শ্যাওলায় সবুজ হয়ে গিয়েছিল, আর সেগুলোর ওপরে খোদাই করা নামফলকটি কালের গ্রাসে প্রায় মুছে গিয়েছিল। তবুও বোঝা যাচ্ছিল ওতে লেখা আছে সেই কথাটি, উডরোজ ভিলা। বিমল জিপের ইঞ্জিন বন্ধ করে পিছনের সিট থেকে অনির্বাণের ব্যাগপত্র নামাতে শুরু করল। তার হাত পা দ্রুত চলছিল, চোখে ছিল এক চাপা অস্থিরতা। অনির্বাণ বিমলকে উদ্দেশ্য করে বলল, কি হলো বিমল, এত তাড়াহুড়ো করছো কেন? ভেতরে ঢুকবে না? বিমল জানালো, না স্যার, আমার দেরি হয়ে যাচ্ছে, আর আর এইখানে সূর্যাস্তের পর থাকতে নেই। বিমলের গলাটা প্রায় শুকিয়ে গিয়েছিল। সে একবারও ভিলার দিকে সরাসরি তাকাচ্ছিল না। অনির্বাণ তাকে উদ্দেশ্য করে বলল, আরে বাবা, আমার জিনিসগুলো তো অন্তত ভেতরে নিয়ে যেতে সাহায্য করবে। এত ভয় কিসের? তোমার মুখে এত আতঙ্ক কেন? বিমল জবাবে বলল, আপনার মালগুলোকে ভেতরে নিয়ে যেতে হবে না স্যার, কেয়ারটেকার বাবু নিশ্চয়ই এখানে এসে যাবেন, আমার হাতে সময় নেই। এমন সময় হঠাৎ করেই একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। মনে হলো যেন বড় কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলা হলো এমন। এরপরে সেটিকে ঘ্যাসটাতে ঘ্যাসটাতে নিয়ে যাওয়ার শব্দটিও স্পষ্ট কানে এলো তার। অনির্বাণ বলল, এটা কিসের শব্দ? কি হলো বিমল, বলছো না যে? এ কিসের শব্দ? অথচ বিমলের কোনো শব্দই কানে এলো না। অনির্বাণের মুখে অমন কথাটা শুনেই সে দরদর করে ঘামতে শুরু করে দিল। আমি জানি না, আমি ঠিক বলতে পারবো না। ওদিকে বড্ড দেরি হয়ে যাচ্ছে, বুঝলেন তো, আমাকে বেরোতে হবে, আরও কাজ আছে।
কথাগুলো বলেই সে দ্রুত গেটের বাইরে একটি গাছের দিকে আঙুল দেখিয়ে বলল, এইখানে মিনিট 15 দাঁড়ান, আমি চললাম। এরপরে বিমল আরও একবার পিছন থেকে ফিরে ওই বাড়িটির দিকে তাকালো। বিড়বিড় করে মন্ত্রের মতন কি একটা পড়তে থাকলো। অনির্বাণ বিষয়টা আন্দাজ করতে পারলেও এর পিছনে লুকিয়ে থাকা রহস্যটা কিছুতেই আন্দাজ করতে পারল না। সে বিমলকে যে আরও কিছু জিজ্ঞাসা করতে যাবে সে আর সম্ভব হল না। তার আগেই বিমল সজোরে হাঁটা দিল। অনির্বাণ বুঝতে পারছিল ওই স্থানে এমন কিছু আছে যা বিমলের জানা, কিন্তু জানা থাকলেও বিমল সেই বিষয়ে কোনোভাবেই মুখ খুলতে রাজি ছিল না। ওর চোখে মুখে লেগে থাকা ভয় আর উদ্রেকের ছাপটা অনির্বাণকে প্রতিনিয়ত আরও এক নতুন আশঙ্কার দিকে ঠেলে দিচ্ছিল। সে বিমলকে গলা উঁচিয়ে আরও একবার ডাকতে যাবে, কিন্তু সেটা আর সম্ভব হল না। সে কিছু বলার আগেই বিমল দ্রুত জিভ ঘুরিয়ে তীব্র গতিতে কুয়াশার গভীরে মিলিয়ে গেল, যেন সে এক মুহূর্ত ওই ভিলার কাছাকাছি থাকতে রাজি নয়। অনির্বাণ অবাক হয়ে দেখল সেই অদ্ভুত দৃশ্যটা, কিন্তু কিছু ব্যক্ত করতে পারল না। ড্রাইভারের এই অস্বাভাবিক আচরণ তার মনে সন্দেহের প্রথম বীজ রোপণ করছিল। অনির্বাণ সময় নষ্ট না করে সামনের লোহার গেটটা ঠেলে ভিতরে ঢুকল। গেট খোলার সময় এক কর্কশ শব্দ হল, যা পাইন বনের নীরবতাকে হঠাৎ করেই যেন খান খান করে দিল। ভিলার পরিবেশ ছিল সত্যি অসাধারণ। সামনে এক বিশাল বাগান। একসময় যা যত্নে লালিত হতো আজ তাতে ছিল আগাছার জঙ্গল। ভেজা ঝরা পাতার ভিড়ে পা পড়লে এক অদ্ভুত শব্দ হচ্ছিল। বাগান পেরিয়ে পাথরের পথ চলে গেছিল মূল বাড়ির দিকে, উডরোজ ভিলা। এটি সত্যিই ছিল পুরনো দিনের, বলতে গেলে সেই ইংরেজ আমলের এক বিশাল দোতলা বাড়ি। টিপিক্যাল পাহাড়ি স্থাপত্য, দেওয়ালে চুনসুরকি খসে পড়েছিল। জানালার কাঁচগুলো হয়তো বহু বছর ধরে পরিষ্কার করা হয়নি, তাতে জমেছিল ধুলো আর স্যাঁতস্যাঁতে কালচে দাগ। বাড়ির ছাদ প্রায় পুরোটাই ঢেকে গেছিল শ্যাওলার সবুজ গালিচায়। তার মাঝে কাঠের কারুকাজ করা বারান্দাগুলো বাড়িটার পুরনো আভিজাত্যের সাক্ষ্য বহন করছিল, যা আজ জরাজীর্ণতার প্রতীক ছাড়া আর কিছুই ছিল না। অনির্বাণ দরজার সামনে এসে দাঁড়াল। নকশা করা ভারী কাঠের দরজা। সে দরজা ঠেলতেই ভিতর থেকে ভ্যাপসা একটা গন্ধ তার নাকে এলো। পুরনো কাঠ, ধুলো, স্যাঁতস্যাঁতে দেওয়াল আর না জানি আরও কিসের গন্ধ। ভেতরে ঢুকেই নজরে পড়ল এক দীর্ঘ হলঘর। হলঘরের মাঝখানে উঁচু ছাদ থেকে ঝুলে থাকা এক বিশাল ঝাড়লণ্ঠন নজরে পড়ল তার, যা এখন কাঁচ ভাঙা আর তারে ঢাকা পড়ে গিয়েছিল। ঘরের এক কোণে ছিল একটা পুরনো গ্রামোফোন। ঘরের সমস্ত আসবাবপত্রই ছিল মোটা কাপড়ে ঢাকা। ঠিক তখনই হলঘরের শেষ প্রান্তের একটা দরজা খুলে গেল। বেরিয়ে এলেন একজন বৃদ্ধ মানুষ। তার গায়ে ছিল উলের পোশাক, মাথায় মাংকি ক্যাপ। তাঁর চোখগুলো ছিল অত্যন্ত সতর্ক, কিন্তু মুখে ছিল এক চাপা হাসি। ইনিই হলেন হরিশ কাকা, এই ভিলার কেয়ারটেকার। হরিশ কাকা তাঁকে উদ্দেশ্য করে বললেন, আসুন স্যার, আসুন আসুন। আমি আপনার জন্যই এক প্রকার অপেক্ষা করছিলাম। কুয়াশা বেড়ে গিয়েছিল, তাই ভাবলাম বুঝি আপনি আসতে পারলেন না। তাঁর গলায় এক ধরনের শীতলতা কাজ করছিল, যা আন্তরিকতার অভাবকে স্পষ্টভাবে নির্দেশ করছিল বইকি। অনির্বাণ বললেন, নমস্কার, আমি অনির্বাণ রায়। আপনার হাতে অনেক কাজ, তাই না? এই বিশাল বাড়ি একার হাতে সামলানোও কিন্তু কম কথা নয়। হরিশ কাকা মাথা নেড়ে বললেন, হ্যাঁ স্যার, কিন্তু এখন তো আর সামলাতে হয় না। গত 15 বছর ধরে তো এখানে কেউ আসেনি। এই বাড়ি নিজেই নিজেকে সামলায় এখন। তাঁর শেষ কথাটায় কেমন যেন একটা অন্য রকম সুর ছিল। অনির্বাণ বিষয়টা আন্দাজ করতে পেরে বলল, তাই নাকি? চলুন এবারে আমার ঘরটা দেখান। প্রজেক্ট শুরু করার আগে আমার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। যেতে যেতে অনির্বাণের মনে পড়ে গেল সেই শব্দটার কথা। বাড়িতে ঢুকতেই যে শব্দটা তার কানে এসেছিল। হরিশ কাকাকে বিষয়টা জিজ্ঞাসা করার সঠিক হবে কিনা এটা ভাবতেই অনির্বাণ একটু ইতস্তত করতে লাগলো।
কিন্তু শেষে আর কথাটা পেটের ভিতরে চেপে না রাখতে পেরে বলে বসল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবার ছিল। বলছিলাম, আজকে এখানে আসবার আগে হঠাৎ একটা ভারী কিছু পড়ার শব্দ শুনতে পেয়েছিলাম। ঠিক বুঝতে পারিনি সেটা কিসের শব্দ, কিন্তু বিশ্বাস করুন কানে এসছিল। বাড়ির পিছনের দিকে কি কেউ থাকে? অনির্বাণের মুখে কথাটা শোনা মাত্রই হরিশ কাকা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন। এক নিমেষের মধ্যেই যেন ভদ্রলোকের দৃষ্টির গভীরতা সম্পূর্ণ বদলে গেল। সেটা দেখেই অনির্বাণ ভীষণ রকম ঘাবড়ে গেল। সে পুনরায় বলল, আমি কি আপনাকে ভুল কিছু জিজ্ঞেস করে ফেললাম? হরিশ কাকা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। অনির্বাণ, বিমল ও হরিশ কাকা এই দুইজনের চোখের মধ্যেই এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছিল। কিন্তু কি সেই রহস্য যার কথা শুনলেই মানুষের চোখের ভাষা হঠাৎ করেই বদলে যাচ্ছিল? সেটা আন্দাজ করবার মতন পরিসর অনির্বাণের ছিল না। সে বলল, কি হলো কাকা, আপনি কিছু বলছেন না যে? হরিশ কাকা কিছু বললেন না, কেবল মাথা নাড়লেন। এরপরে একটু সাবলীল কণ্ঠেই বললেন, কিছু না তো, সেরকম কিছু তো লক্ষ্য করিনি। আর কোন শব্দের কথা বলছেন আপনি? ওদিকে আবার কে থাকবে? না না না, আপনি বোধহয় ভুল শুনেছেন। আমি এতকাল এখানে রয়েছি, এই অন্ধকার আর নিস্তব্ধতাই তো আমার সঙ্গী। সেরকম কাউকে তো দেখিনি আমি। আর তাছাড়া দিনের আলোয় কেই বা আসবে? দিনের আলো কথাটা শুনতেই অনির্বাণের মনের মধ্যে আবারও এক নতুন প্রশ্ন জেগে উঠল। দিনের আলোয় কেই বা আসবে মানে? এমন ভাবে কথাটা বলছেন যেন মনে হচ্ছে দিনের আলোয় কেউ এখানে আসে না। এখানে যারাই আসে সবই কি রাতের অন্ধকারে নাকি? রাতের অন্ধকার কি সাধারণ মানুষের জন্য হয়? আপনি বলুন। হরিশ কাকা মাথা চুলকে বললেন, রাতের অন্ধকারে কেউ আসে এমনটা কখন বললাম স্যার? আমি বললাম ও পাশে তো কারোর আনাগোনা নেই। দিন হোক কিংবা রাত, কেই বা আসবে বলুন দেখি? আপনি এত চিন্তা করবেন না, একেই এত ধকল গেছে। এত দুশ্চিন্তা করলে যে শরীর খারাপ করবে। আপনি বরং আসুন আমার সঙ্গে। এই যে এই দিকটা দিয়ে আসুন আপনি। হরিশ কাকা অনির্বাণকে দোতলার একটি বড় ঘরে নিয়ে গেলেন। ঘরটি অপেক্ষাকৃত পরিষ্কারই ছিল। তাতে ছিল একটি পুরনো দিনের 4 পোস্টের বিছানা, যার এক পাশে ছিল একটি লেখার টেবিল, আরেক পাশে একটা বিরাট আলমারি। জানালা খুলতেই পাইন বনের ভেজা গন্ধ আর ঠান্ডা বাতাস এসে ঘরের ভিতরটাকে ভরিয়ে ফেলল। অনির্বাণ বলল, বাহ, ঘরটা তো বেশ ভালো। এই ঘরটা কি আগে কেউ ব্যবহার করতো? হরিশ কাকা বললেন, হ্যাঁ স্যার, এইটা ছিল এই বাড়ির বড় সাহেবের গেস্ট রুম। আর শোনেন স্যার, হরিশ কাকা ফিস ফিস করে কথাগুলো বলতে শুরু করলেন। সূর্যাস্তের পর ওপরে মানে একদম শেষ মাথায় একটা ঘর আছে, ওদিকে যেন যাবেন না। ওদিকের মেঝের কাঠ বেশ নড়বড়ে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আর রাতের বেলা বেশি ঘোরাঘুরি করাও ভালো নয়। পাহাড়ি জায়গা, কি থেকে কি হয় বুঝতেই পারছেন তো। বিপদ তো আর বলে আসে না, তাই না? অনির্বাণ বলল, নড়বড়ে কাঠ? ওটা তো আমার প্রথম কাজ হবে। কাঠটাকে পাল্টাতে হবে। আর রাতের বেলা আমি আমার কাজ করব, আপনি চিন্তা করবেন না। এই কথাগুলো বলেই অনির্বাণ তার ব্যাগ থেকে রোল করা আর্কিটেকচারাল ব্লুপ্রিন্ট বের করতে শুরু করল। হরিশ কাকা আর কথা বাড়ালেন না। তিনি শুধু একবার অনির্বাণের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন, তারপর মাথা নেড়ে বললেন, ঠিক আছে স্যার, আপনি বসুন তাহলে। আমি আপনার জন্য চা নিয়ে আসছি। আর আপনি রাতে কি খাবেন বলে দিন। অনির্বাণ স্নান সেরে যখন চা খাচ্ছে তখন বাইরে অন্ধকার ঘনিয়েছে। পাহাড়ি এলাকায় সন্ধ্যা নামে খুব তাড়াতাড়ি। কুয়াশা আরও গাঢ় হয়েছে। মনে হচ্ছে কেউ যেন সাদা তুলোর স্তূপ দিয়ে বাড়িটার দম বন্ধ করে দিয়েছে। রাত 10:30টায় খাওয়া শেষ হলো। হরিশ কাকা নিচে চলে গেলেন। অনির্বাণ তার ঘরে ফিরে ব্লুপ্রিন্ট দেখতে শুরু করল। বাইরে তখন শুধু ঝিঁঝি পোকার শব্দ আর হাওয়ার শোঁশো আওয়াজ। হঠাৎ করেই অনির্বাণ একটা অদ্ভুত গন্ধ পেল, মিষ্টি কিন্তু তীব্র।
এক ঝলক পাহাড়ি ফুলের গন্ধ। কিন্তু ডিসেম্বরের কনকনে ঠান্ডায় এই গন্ধ আসার কথা নয়। অনির্বাণ উঠে জানালার দিকে গেল। বাইরে কুয়াশা ছাড়া কিছুই নজরে পড়ল না। গন্ধটা ঘরের মধ্যে যেন এক মুহূর্তের জন্য ভেসে এসেই আবার মিলিয়ে গেল। সে ভাবল হয়তো হরিশ কাকা কোনো সুগন্ধি ব্যবহার করে থাকতে পারেন, বা এটা হয়তো কোনো পুরনো আসবাবপত্রের গন্ধ। সে আবার বিছানায় ফিরে এলো। রাত তখন প্রায় 12টা। সে বেশ ক্লান্ত ছিল, তাই ঘুম আসতে দেরি হলো না। কিন্তু ঘুমটা বেশিক্ষণ স্থায়ীও হলো না। অনির্বাণের ঘুম ভাঙল এক অদ্ভুত শব্দে। সে চোখ বন্ধ রেখেই কান খাড়া করল। শব্দটা আসছে ঠিক তার মাথার উপর থেকে, দোতলার বারান্দা থেকে। ঠুক ঠুক ঠুক। কাঠের মেঝেতে কারো পায়চারির শব্দ। সাবধানে ধীরে ধীরে যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। অনির্বাণ প্রথমে মনে করল ইঁদুর বা অন্য কোনো প্রাণী হবে হয়তো, কিন্তু না, শব্দটা ছিল যথেষ্ট ভারী, যেন কোনো হালকা পায়ের নুপুরের আওয়াজ ভেসে আসছিল। অনির্বাণ উঠে বসল। এই বাড়িতে হরিশ কাকা ছাড়া তো আর কেউ নেই, আর তিনি থাকেন নিচে। তবে এত রাতে কে হাঁটছে? একসময় অনির্বাণ জানলা দিয়ে দেখল বাইরে গাছের ডালপালাগুলো হাওয়ায় নড়ছে। হাওয়ার দাপট এতটাই বেশি যে মনে হচ্ছে গাছের ডালগুলো ভেঙেই বোধহয় মাটিতে নুইয়ে পড়বে। এমনটা তো হওয়ার কথা নয়। এই অসময় পাহাড়ি এলাকায় আবার ঝড় উঠতে পারে নাকি? আমি তো এসবের কিছুই আন্দাজ করতে পারছি না। আবার সেই আওয়াজ, ঠক ঠক ঠক। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। একে তো আওয়াজ, তার উপরে এত হাওয়া বইছে। হঠাৎ করে এত শীত করছেই বা কেন? অনির্বাণ দেখল ঘরের তাপমাত্রা বেশ কমে যাচ্ছে। ঠান্ডাটা যেন আরও জাঁকিয়ে বসছে। বাতাস ক্রমে আরও শীতল হয়ে যাচ্ছিল। উফ, এত ঠান্ডা লাগছেই বা কেন? যেন মনে হচ্ছে গোটা ঘরে বরফ জমে গেছে। কি হচ্ছে সবটাই তো মাথার উপর দিয়ে যাচ্ছে। পরিষ্কার আগে যে জিজ্ঞেস করবো সে উপায়ও তো নেই। সে তো বোধহয় এখন নিঃসারে ঘুমাচ্ছে। তাহলে কি করব আমি এখন? উপায় কি? না, খাটে বসে ভেবে গেলে চলবে না, ভয় পেলেও চলবে না। এখানে যখন থাকতেই হবে তখন এখানকার পরিবেশের সাথে মানিয়ে নেওয়াই উচিত। নিজে গিয়েই দেখি তবে ব্যাপারটা ঠিক কি। সে বিছানা থেকে নামল। তার হাতে ছিল টর্চ। সে সাবধানে ঘরের দরজা খুলল এবং করিডোর দিয়ে এগিয়ে গেল বারান্দার দিকে, ঠিক সেদিকে যেদিকে হরিশ কাকা যেতে বারণ করেছিলেন। কিন্তু হরিশ কাকা তো বলেছিলেন ওদিকে কেউ থাকে না। স্ট্রেঞ্জ। তাহলে শব্দটা ওদিকে থেকে আসছে কেন? ওদিকে যদি কেউ নাই থাকবে তাহলে শব্দ তো আসার কথাই নয়। তবে কি আমি ঠিকই শুনেছিলাম? ওদিক থেকে কি দিনের বেলায় শব্দটা এসেছিল? সেই ভারী বস্তুটা পড়ার শব্দ? কিন্তু সবকিছুই তো ধোঁয়াশা মনে হচ্ছে। কোনো কিছুর মধ্যেই তো কোনো স্বচ্ছতা অনুভব হচ্ছে না। কি করব তাহলে? না না, এত ভাবলে মাথাই খারাপ হয়ে যাবে। আগে নিজের চোখে দেখি, তারপরে না হয় ভাবা যাবে। পরের কথা পরে। শব্দটা এখন আরও পরিষ্কার, নুপুরের মৃদু ধ্বনি। অনির্বাণ বারান্দার কাঠের দরজার দিকে এগিয়ে গেল। কাঠগুলো ছিল বেশ পুরনো। তার নিচ থেকে ঠান্ডা বাতাস ভেসে আসছিল। সে আস্তে করে দরজাটা খুলল। ঘন কুয়াশা বারান্দায় ঢুকে পড়েছিল। ভেতরের আলোয় স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না। টর্চের আলো ফেলে সে দেখল বারান্দার এক কোণে কুয়াশার মধ্যে আবছা একটি অবয়ব দাঁড়িয়ে আছে। একজন মেয়ে, হালকা সাদা পোশাকে, মাথা নিচু করে। তাঁরই পায়ের নুপুর থেকে ওই শব্দ ভেসে আসছিল। মেয়েটির চারপাশে একটা ধোঁয়ার আবরণ সন্নিবিষ্ট হয়েছিল। মনে হচ্ছিল সেটা কোনো মানুষের শরীর নয়, সেটা কেবলই একটা ধোঁয়াশার খেলা, যেটি কিনা অনির্বাণকে নিজের দিকে আকৃষ্ট করবার চেষ্টা করেই চলেছিল। হাতে টর্চ থাকলেও অনির্বাণ কোনো কিছুই ভালোভাবে দেখতে পাচ্ছিল না। কে ওদিকে? কে আছে ওখানে? কোথাও কোনো সাড়া শব্দ নেই। মনে হলো যেন কোনো এক নারীর অবয়ব
তাকে কিছু একটা অবলীলা ক্রমে বলতে চাইছিল, কিন্তু সেটা কি? কি হলো? আমি আপনার সাথে কথা বলছি, কে ওখানে? এরপরেও কোনো শব্দ এলো না। মনে হলো যেন নিশ্চল কিছু একটা সেখানে দাঁড়িয়ে রয়েছে এমন। অনির্বাণ যতই সাহসের সাথে সেদিকে এগোতে চাইছিল, পরিস্থিতি যেন ক্রমে আরো জটিল হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন অবয়বটা আরো পিছনের দিকে সরে যাচ্ছে। পরিস্থিতি যেন আরো ক্রমে সঙ্গীন হয়ে উঠছিল। আরো একটু কাছে এগোতেই মেয়েটির মুখাবয়বটি বেশ স্পষ্ট হলো। অনির্বাণ সম্পূর্ণ হতবাক হয়ে গেল। এই মাঝরাতে এই পরিত্যক্ত ভিলায় কে এই মেয়ে? সে সাহস করে বলে উঠল, কে? কে ওখানে? হরিশ কাকা, আপনি কি ওখানে আছেন? আপনার সাথে কি কেউ আছে? কি হলো, কেউ সাড়া দিচ্ছেন না যে? তার গলা শুনে মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। কুয়াশার আবরণের মধ্যে তার মুখটা ছিল অস্পষ্ট, কিন্তু তার চোখ দুটো ওই গাঢ় অন্ধকারেও জ্বলজ্বল করছিল। তার হাতে ছিল একটি শুকনো গোলাপ। অনির্বাণ এক পা এগিয়ে যেতেই মেয়েটি দ্রুত বারান্দার রেলিংয়ের দিকে ঘুরে দাঁড়ালো। টর্চের আলো তার উপর পড়তেই মনে হলো বাস্তবে যেন তার কোনো অস্তিত্ব নেই, বরং ওই গাঢ় কুয়াশারই এক অংশ সে। অনির্বাণ আবার বলল, দাঁড়াও। কে তুমি? ওদিকে কোথায় যাচ্ছ? কে তুমি? কে? কে ওখানে? সে ডাক দিতেই যেন কোনো স্বপ্নের দৃশ্য মিলিয়ে যাওয়ার মতন করে তার চোখের সামনে থাকা ওই অবয়বটিকে ভেদ করে এগিয়ে চলল। আর এরপরে নিমেষেই মেয়েটি কুয়াশার গভীরে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। এক মুহূর্তের মধ্যে যেখানে সে দাঁড়িয়েছিল সেই স্থানটি কেবল শূন্যতা আর কুয়াশায় ঢাকা পড়ে গিয়েছিল। সে অনুভব করল নূপুরের শব্দ সম্পূর্ণ থেমে গিয়েছে। শুধু শোনা যাচ্ছিল ঝিরঝিরে বৃষ্টির শব্দ। বাইরে ডালপালার মর্মর ধ্বনির শব্দগুলো যেন ক্রমশই বেড়ে চলল। বাপরে, এই যে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে! আমি তাহলে ঠিকই দেখেছিলাম, বাইরে ঝোড়ো হাওয়াই বইছিল। তবে কি পাহাড়ি এলাকায় হঠাৎ হঠাৎ যেমন করে ক্লাউড বাস্ট হয়, এটা কি তেমনই পরিণতি? ঝড়ের প্রভাব আর বিদ্যুতের ঝলক মাঝে মাঝে ওই ফাঁকা অন্ধকারে আচ্ছন্ন স্থানটিকে আলোকিত করে দিয়ে যাচ্ছিল। সেই জায়গাটির হদিশ পেলেই ওখানে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে আরও সুস্পষ্টভাবে চেনাটা সহজ হয়ে উঠত তার। আরও একবার সজোরে বিদ্যুৎ চমকে উঠতেই থমকে গেল অনির্বাণ। মনে হলো সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির মুখের একটা পাশ বিভৎস। ওখানে কোনো মাংস নেই, কেবল হাড় অবশিষ্ট রয়েছে। কে? কে ওখানে? গলা থেকে আওয়াজ বার করাটাও ক্রমে দুঃসাধ্য হয়ে পড়ছিল তার পক্ষে। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ছিল। আমি কি চোখে তবে ভুল দেখছি? কিন্তু কিন্তু এতটাও কি ভুল হতে পারে বিষয়টা? কিভাবে সম্ভব? আমি তো সবটাই চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছি মনে হচ্ছে। ওই মেয়েটা কে? এই বাড়িতে তো কেউ থাকে না, আর এদিকেও কারোর আনাগোনাই নেই। তাহলে কে এসছে এখানে? অনির্বাণের কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হতে শুরু করল। সে যে কারুর কাছে সাহায্য চাইবে সেটাও পেরে উঠছিল না। তবে এটুকু বুঝতে পারছিল সামনে যে দাঁড়িয়ে আছে সেটা কোনো স্বাভাবিক সত্তা হতেই পারে না। এর সাথে জড়িয়ে আছে ভয়ঙ্কর এক অতীতের উপাখ্যান। কিন্তু কি সেই অতীত? কি তার দৃষ্টান্ত? অনির্বাণের পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছিল। অনির্বাণ কাঁপতে কাঁপতে বারান্দায় এসে দাঁড়াল। এই প্রথম তার বাস্তববাদী যুক্তির দেওয়ালটা একটু কেঁপে উঠল। সে কি ভুল দেখল? সবটাই কি তবে অতিরিক্ত ক্লান্তির ফল? কিন্তু নূপুরের শব্দটা আর সেই পাহাড়ি ফুলের তীব্র গন্ধটা, এগুলোর কি হলো? এগুলো কি তবে মিথ্যে? এমন হাজারো প্রশ্ন তার মনে এসে ভিড় জমাতে শুরু করলো। এমন সময় শেষবারের মতন বিদ্যুৎটা ঝলসে উঠল। অনির্বাণ ওই মূর্তিটিকে শেষবারের মতন দেখল। তারপরেই সেটি চোখের পলক পড়তে না পড়তেই গায়েব হয়ে গেল। কোথায় চলে গেল? কোথায় গায়েব হয়ে গেল সেই মূর্তি? আমি কি
আমি কি আবারও ভুল দেখছি? এমন সময় মনে হলো যেন এক পচা আষ্টে গন্ধ তার নাকে ভেসে আসছে। গন্ধটা ধীরে ধীরে তার চারিপাশে বেষ্টনীর মতন ছড়িয়ে পড়ছিল, যেন তাকে অজানা কিছু একটা ঘিরে ধরছে এমন। কোত্থেকে আসছে এই দুর্গন্ধ? কিছুই তো বুঝতে পারছি না। এই গন্ধটা কিসের? ইস, কি বিশ্রী গন্ধ! ভয়ে আর আতঙ্কে অনির্বাণের হাত পা ঠান্ডা হয়ে যেতে শুরু করলো। সে যা ভাবেনি, যা কোনোদিনও কল্পনাও করতে পারেনি, তেমনই কিছু একটা বারংবার তার চোখের সামনে ভেসে উঠছিল। সে দ্রুত ঘরে ফিরে এলো। সারা রাত তার চোখে আর ঘুম এলো না। সে সারাক্ষণ ভাবতে লাগলো, কে ছিল সে? কেনই বা সে এভাবে মিলিয়ে গেল? তার মনে হলো এই উডরোজ ভিলা তার জন্য শুধুমাত্র একটি স্থাপত্য পুনরুদ্ধারের প্রজেক্ট নয়, বরং এক গভীর পুরনো রহস্যের প্রবেশদ্বারও। কিন্তু সে জানতো না কোন অমোঘ রহস্য অপেক্ষা করছিল তার জন্য, আর সেই রহস্যের শিকড় লুকিয়েছিল ঠিক কোথায়। ঘড়িতে তখন সকাল 7:30। যদিও কুয়াশার প্রকোপ একটু কমেছে, আকাশ আজও ধূসর আর থমথমে। সূর্যের মুখ দেখা যায়নি। গত রাতের ঘটনার পর অনির্বাণের মনে ভয় নয়, বরং এক তীব্র কৌতূহল জেগে উঠেছে। সে সিদ্ধান্ত নিল অযৌক্তিক আতঙ্ককে প্রশ্রয় না দিয়ে যুক্তির মাধ্যমে এই অদ্ভুত পরিবেশের কারণ খুঁজবে সে। সকালে ঘুম থেকে উঠে অনির্বাণ দেখল হরিশ কাকা বারান্দা ঝাঁট দিচ্ছেন। তার আচরণ স্বাভাবিক, যেন গত রাতে কিছুই ঘটেনি। অনির্বাণ তাকে উদ্দেশ্য করে বলল, হরিশ কাকা, গত রাতে দোতলার বারান্দায় কি আপনি ছিলেন? হরিশ কাকা একবারের জন্য থামলেন, তারপর হাসলেন। হাসিটা কেমন যেন শুকনো। হরিশ কাকা বললেন, আমি? না স্যার, আমি তো নিচে রান্নাঘরের পাশে ঘুমাই, ওপরে যাই না। বলছিলাম না, ওদিকের মেঝেটা বড় নড়বড়ে। অনির্বাণ বললেন, কিন্তু কাল রাতে আমি স্পষ্ট পায়ের আওয়াজ, এমনকি নুপুরের শব্দও শুনেছি, আর আর একজনকে দেখতেও পেয়েছি। অনির্বাণ সরাসরি তার অভিজ্ঞতার কথা তুলে ধরল। হরিশ কাকা ঝাঁট দেওয়া বন্ধ করে অনির্বাণের দিকে তাকালেন। তার চোখে এক পলকের জন্য আতঙ্ক খেলে গেল, যা অনির্বাণের চোখ এড়াল না। হরিশ কাকা বললেন, ওসব কিছু না স্যার, পুরনো দিনের বাড়ি, হাওয়ায় কত আওয়াজই হয়, আর কুয়াশার মধ্যে কত কিছু চোখ ভুল দেখায়। এসব নিয়ে আপনি মাথা ঘামাবেন না, আপনার কাজের কথা বলুন। অনির্বাণ বুঝতে পারল হরিশ কাকা কিছু লুকিয়ে যাচ্ছেন, কিন্তু এখনই তাকে চাপ দেওয়া বৃথা। অনির্বাণ বললেন, ঠিক আছে, আমি আজ ভিলাটা সার্ভে করব, ঘরের মাপজোক নেব, পুরনো ডিজাইন দেখতে হবে। আপনার কাছে কি কোনো ম্যাপ বা নথিপত্র আছে? হরিশ কাকা বললেন, আছে 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 স্যার, সব বাক্সের মধ্যে রাখা। আসুন আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। তারা দুজনে মিলে নিচতলায় গেলেন। নথিপত্র ঘেঁটে অনির্বাণ জানতে পারল বাড়ির মূল কাঠামোটি 1890 সালের, এবং এটি একসময় এক অ্যাংলো ইন্ডিয়ান সাহেবের ছিল। নাম ছিল মিস্টার উডরোজ। 15 বছর আগে যিনি এখানে থাকতেন তিনি মিস্টার মুখার্জি। নথিপত্র দেখতে দেখতে অনির্বাণ একটি বন্ধ ঘরের চাবি খুঁজে পেল, যেটা ডিজাইন অনুযায়ী ভিলার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। নকশায় লেখা স্টুডিও। অনির্বাণ বলল, এই ঘরটা কি খোলা যায় না? হরিশ কাকা বললেন, ওটা বন্ধই থাকে স্যার। সাহেবের মেয়ে ছবি আঁকত, তারপর সে চলে যাওয়ার পর আর কেউ খোলেনি, শুধু ধুলো জমেছে। অনির্বাণ চাবি নিয়ে দ্রুত ঘরটার দিকে গেল। দীর্ঘ 15 বছর ধরে বন্ধ থাকায় দরজা খুলতে বেশ কষ্ট হলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে আবার সেই ভ্যাপসা গন্ধটা তার নাকে ভেসে এলো, যা গতরাতে এসেছিল কাঠ, পুরনো রং আর এক ঝলক মিষ্টি ফুলের গন্ধ। ঘরটি দেখেই বোঝা যায় এটি একসময় একজন শিল্পীর প্রিয় স্থান ছিল,
মাঝখানে একটা ইজেল দাঁড় করানো, চারপাশে রঙের টিউব, তুলি আর স্প্রেডশিট ছড়ানো, সমস্ত জিনিসের উপর ধুলোর স্তর। অনির্বাণ টর্চ জ্বালিয়ে ঘরের কোণগুলো দেখতে লাগলো। তার চোখ গেল ইজেলে রাখা একটি অসমাপ্ত ক্যানভাসের দিকে। এটি একটি তৈলচিত্র। ছবিতে একজন যুবককে আঁকা হয়েছে। তার পরনে হালকা রঙের শার্ট, মুখে শান্ত হাসি। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হল যুবকের মুখটা অস্পষ্ট, যেন শিল্পী ইচ্ছে করে তা শেষ করেননি। কেবল চোখ দুটোয় যেন এক গভীর বিষাদ ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। যুবকের গলায় একটি অদ্ভুত লকেট ঝুলছে, অনেকটা সূর্যের মতো দেখতে। অনির্বাণ ক্যানভাসটার কাছে গিয়ে দাঁড়ালো। শিল্পীর শেষ তুলির আঁচড়গুলো যেন আজও টাটকা। তার মনে হলো শিল্পী হয়তো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে কাজটা ফেলে গেছেন। এরপর অনির্বাণ গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। তার মনে হলো এই রহস্যের সমাধান হয়তো এই ঘরের আসবাবপত্রের মধ্যে লুকিয়ে নেই, বরং লুকিয়ে আছে এখানকার লোকজনের স্মৃতিতে। গ্রামের বাজারে পৌঁছে সে দেখল বাজারটা বেশ প্রাণবন্ত, কিন্তু উডরোজ ভিলার নাম করতেই সবার মুখে যেন কুলুপ এঁটে গেল। কেউ চোখ নামিয়ে নিল, কেউ বা দ্রুত অন্যদিকে চলে গেল। তাদের আচরণে স্পষ্ট এক ধরনের চাপা ভয় আর অস্বস্তি। বাজারের এক কোণে একটা ছোট পুরনো লাইব্রেরি, পাহাড়ি পাঠাগার। অনির্বাণ ভেতরে ঢুকল। সেখানে একটি মধ্যবয়সী মহিলা বই সাজাচ্ছিলেন। তার নাম মিস দাস। সৌম্য চেহারা, চোখে মোটা ফ্রেমের চশমা। অনির্বাণ বলল, নমস্কার, আমি অনির্বাণ রায়। আমি এখানে একটা প্রজেক্টে কাজ করতে এসেছি, উডরোজ ভিলায়। মিস দাস বই সাজানো বন্ধ করলেন। তিনি অনির্বাণের দিকে সরাসরি তাকালেন। তার দৃষ্টিতে কোনো ভয় ছিল না, ছিল এক গভীর বিষাদ। মিস দাস বললেন, নমস্কার অনির্বাণবাবু, আমি আপনাকে দেখেই চিনতে পেরেছি। কালিম্পংয়ের খবরের কাগজে খবর বেরিয়েছিল, উডরোজ ভিলা, ওখানে কাজ করতে এসেছেন। খুব সাবধানে থাকবেন। অনির্বাণ বলল, সাবধানে? কেন বলছেন? আমি দেখছি ভিলাটার নাম শুনলেই সবাই কেমন চুপ করে যায়। মিস দাস একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি অনির্বাণকে লাইব্রেরির এক কোণে নিয়ে গেলেন, যেখানে ছিল পুরনো বই আর ধুলোর গন্ধ। মিস দাস বললেন, শুনুন অনির্বাণবাবু, আমরা পাহাড়ি মানুষ, সব কথা খোলাখুলি বলতে পারি না। উডরোজ ভিলা, ওখানে শুধু কাঠ আর পাথরের পুরনো ইতিহাস নেই, কিছু দীর্ঘশ্বাসও জমে আছে, খুব ভারী দীর্ঘশ্বাস। অনির্বাণ বলল, দীর্ঘশ্বাস? মানে কি বলতে চাইছেন? কোনো দুর্ঘটনা নাকি ওইসব অলৌকিক গল্প? মিস দাস বললেন, দুর্ঘটনা নয় অনির্বাণবাবু, তার চেয়েও গভীর কিছু। 15 বছর আগে ওই বাড়ির মালিকের একমাত্র মেয়ে নন্দিনী নিখোঁজ হয়ে গিয়েছিল। সে খুব ভালো ছবি আঁকত। গ্রামের সবাই বলতো সে পাগল ছিল, কিন্তু আমি তাকে চিনতাম। সে পাগল ছিল না, হয়তো দুঃখী ছিল। অনির্বাণ বলল, নন্দিনী নিখোঁজ? আচ্ছা, কি হয়েছিল তার? মিস দাস বললেন, পুলিশ এসেছিল। তারা বলেছিল নন্দিনী হয়তো মনের দুঃখে বনের গভীরে চলে গিয়েছে বা খাদে পড়ে গিয়েছে, কিন্তু তার লাশ পাওয়া যায়নি। কেউই বিশ্বাস করতো না যে সে আত্মহত্যা করেছে, কারণ যে চলে যায় তার কোনো চিহ্ন থাকে না কেন। আর তার বাবাও অদ্ভুতভাবে দ্রুত সব গুটিয়ে শহর ছেড়ে চলে গেলেন। সেই থেকেই বাড়িটা পরিত্যক্ত। অনির্বাণ বলল, তাহলে কাল রাতে আমি যাকে দেখেছিলাম সে কি নন্দিনী? অনির্বাণ নিজের অজান্তেই কথাটা বলে ফেলল। মিস দাস কোনো জবাব দিলেন না, কেবল অনির্বাণের দিকে তাকিয়ে হাসলেন এক বিষণ্ণ হাসি। মিস দাস বললেন,
আমি যা বলার বললাম, এবার আপনি সিদ্ধান্ত নিন, এই রহস্যের গভীরে যাবেন নাকি শুধু স্থাপত্যের কাজ করবেন। কিছু রহস্য অজানা থাকাই ভালো অনির্বাণবাবু। এই পাহাড়ি কুয়াশার আড়ালে অনেক কিছু লুকিয়ে থাকে, যা সূর্যের আলো সহ্য করতে পারে না। অনির্বাণ ধন্যবাদ জানিয়ে দ্রুত ভিলায় ফিরে এলো। মিস দাসের কথাগুলো তার মাথার মধ্যে ঘুরছিল। নন্দিনী নিখোঁজ। স্টুডিওর সেই ক্যানভাসটা নিশ্চয়ই নন্দিনীরই আঁকা। আর সেই যুবক, সে কে? সে সরাসরি হরিশ কাকার কাছে গেল। হরিশ কাকা তখন আগুন পোহাচ্ছিলেন। অনির্বাণ বলল, হরিশ কাকা, আপনি আমাকে একটা কথা লুকিয়েছেন। 15 বছর আগে নন্দিনী নামে একটি মেয়ে নিখোঁজ হয়েছিল, তাই না? আপনি আমাকে বলেননি কেন? হরিশ কাকা যেন প্রত্যাশিত আঘাত পেলেন। তার মুখ সাদা হয়ে গেল। হরিশ কাকা কম্পিত স্বরে বললেন, স্যার, আমি তো কি বলবো ঠিক বুঝতে পারিনি। পুরনো কথা, তাই বলিনি। অনির্বাণ বলল, আমাকে সব বলুন হরিশ কাকা, সত্যটা বলুন। এই রহস্যের সমাধান না হলে আমার কাজ করা সম্ভব হবে না। নন্দিনী কি খাদে পড়ে গেছিল? হরিশ কাকা ধীরে ধীরে ভেঙে পড়লেন। তিনি 2 হাত দিয়ে মুখ ঢাকলেন। হরিশ কাকা বললেন, পুলিশ যা বলেছে তাই। মালিকের মেয়ে নন্দিনী এখান থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। ও খুব ভালো ছিল, কিন্তু খুব জেদি। ওর বাবা ওকে খুব কড়া শাসনে রাখতেন কিনা। পুলিশ বলেছিল সে খাদে পড়ে গিয়েছিল, কিন্তু স্যার। হরিশ কাকা অনির্বাণের দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন, কিন্তু স্যার, আমার মনে হয় না সে খাদে পড়েছিল। কেন জানেন? যেদিন সে নিখোঁজ হলো সেদিন রাত্রেও তার ঘরে নূপুরের শব্দ শোনা গিয়েছিল। আর তার বাবা মিস্টার মুখার্জি ঘটনার পরদিন সকালে আমাকে বাগানের একটা কোণে খুব তাড়াহুড়ো করে মাটি খুঁড়তে বলেছিলেন। তারপর আমার কিছু করার আগেই তিনি নিজের হাতে সেখানে কিছু পুঁতে দিলেন। কি ছিল সেটা তিনি আমাকে দেখতে দেননি। তারপর আমাকে বললেন, যদি জানতে চাস কি পুঁতেছি তবে তোকে ওখানে পুঁতে দেব। কথাগুলো শুনে অনির্বাণের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। নিখোঁজ মেয়ের বাবা, রাতের অন্ধকারে মাটি খোঁড়া, আর সেই একই রাতে সে নূপুরের শব্দ শুনেছিল, যা সে গত রাতেও শুনেছে। অনির্বাণ দ্রুত স্টুডিওর দিকে গেল। ক্যানভাসের যুবকটি যেন তার দিকে তাকিয়ে হাসছে। এই রহস্যের সবটুকু ওই অসম্পূর্ণ ছবিতে লুকিয়ে আছে। অনির্বাণ বুঝতে পারল সে এখন একটি মৃতপ্রায় স্থাপত্যের পুনর্নির্মাণ নয়, বরং একটি 15 বছরের পুরনো হত্যা রহস্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে। নন্দিনী নিখোঁজ, তার বাবা কিছু গোপন করেছেন, এবং সেই রাতে বাগানে কিছু পোঁতা হয়েছিল। হরিশ কাকার জবানবন্দি অনির্বাণের বাস্তববাদী মনে এক তীব্র ঝাঁকুনি দিল। এখন আর সে কেবল ভৌতিক ঘটনার সাক্ষী নয়, সে একটি অপরাধের গন্ধ পাচ্ছে। কিন্তু 15 বছরের পুরনো এই জট সে খুলবে কিভাবে? অনির্বাণ তার ঘরের দিকে ফিরে এলো। সে এখন নিশ্চিত যে গত রাতে যে আবছা অবয়বটিকে সে দেখেছিল সেটি নন্দিনী ছাড়া আর কেউ নয়। সে কেন এখানে ঘুরছে? সে কি কিছু বলতে চাইছে? হরিশ কাকার কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরে সে মিস্টার মুখার্জির পুরনো নথিপত্র আর একবার ভালো করে ঘাঁটতে শুরু করল। পুরনো আলমারির একদম নিচের ড্রয়ারে সে একটি চামড়ায় মোড়া ডায়েরি খুঁজে পেল। হলুদ হয়ে যাওয়া পাতা, বাঁধানো ফিতে প্রায় ছিঁড়ে গেছে। ডায়েরির প্রথম পাতায় সুন্দর হস্তাক্ষরে লেখা নন্দিনী মুখার্জি। অনির্বাণ ডায়েরিটা নিয়ে বসল। নন্দিনীর নিজস্ব চিন্তা, তার ব্যক্তিগত জগৎ। প্রথম দিকের পাতাগুলোতে আছে পাহাড়ের প্রতি তার ভালোবাসা, তার আঁকা ছবির বিবরণ, আর বাবার কড়া শাসন নিয়ে চাপা ক্ষোভের কথা। কিন্তু মাঝের পাতাগুলো থেকে প্রেমের সুর স্পষ্ট হয়ে উঠল। সে এলো,
ঝোড়ো হাওয়ার দিনে মেঘের ফাঁক দিয়ে এক ঝলক সূর্যের মতো সমীর, সে আমার ক্যানভাসের অস্পষ্টতাকে যেন এক লহমায় পূর্ণতা দিতে পারত। ওর হাসির রেখা আর চোখের গভীরতা, আহা! অনির্বাণের মনে পড়ল স্টুডিওর সেই অসমাপ্ত ক্যানভাসের কথা। যুবকটির মুখে হাসি ছিল, কিন্তু চোখ ছিল বিষাদের। তবে কি এই যুবকই সমীর? নন্দিনী তার ডায়েরিতে লিখেছে সে একজনকে ভালোবেসেছিল, কিন্তু তার বাবা মিস্টার মুখার্জি এই সম্পর্ক কোনোভাবেই মেনে নেননি। তিনি মনে করতেন সমীর তাদের মর্যাদার যোগ্য নয়। নন্দিনী তার বাবার নিষ্ঠুরতার কথা লিখেছে, কিভাবে তিনি সমীরকে অপমান করতেন, হুমকি দিতেন। বাবা আজ খুব রেগে গিয়েছিলেন, সমীরকে যা নয় তাই বললেন। বাবাকে বোঝানো সম্ভব নয়, উনি বোঝেন না। রং আর তুলি দিয়ে যেমন ছবি আঁকা যায় না, জোর করে তেমনি ভালোবাসাও মুছে ফেলা যায় না। বাবার ভয়ে আমি নাকি তাকে ছেড়ে চলে যাব, কিন্তু বাবা জানে না ভালোবাসার শিকড় কত গভীরে যেতে পারে। অনির্বাণ ডায়েরিটা পড়তে পড়তে কেমন যেন একটা চাপা টেনশন অনুভব করছিল। সে অনুভব করছিল এই ঘরে এই মুহূর্তেও কেউ একজন যেন তার আশেপাশে রয়েছে। সে ডায়েরি নিয়ে বাথরুমে গেল হাত মুখ ধোয়ার জন্য। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমটা বেশ বড়, তাতে একটা পুরনো ধাঁচের আয়না লাগানো। অনির্বাণ আয়নার দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। এক মুহূর্তের জন্য, মাত্র এক ঝলক, সে দেখল আয়নায় নিজের মুখের বদলে অন্য কারোর মুখ। এক যুবকের মুখ। মুখটা ফ্যাকাশে, কপালে রক্তের মতো কালচে দাগ, চোখ দুটো যেন আতঙ্ক আর যন্ত্রণায় বিস্ফারিত। ঠিক সেই মুহূর্তেই মিষ্টি ফুলের গন্ধটা আবার বাথরুমে ভেসে এলো। অনির্বাণ ধরপড় করে ঘুরে দাঁড়ালো। বাথরুমে কেউ নেই। সে আবার আয়নায় তাকালো, এবার নিজের মুখ। বাস্তববাদী অনির্বাণ এবার সত্যিই ভয় পেল। এটা কি কেবল মনের ভুল, নাকি নন্দিনীর প্রেমিক সমীরের আত্মা তাকে কিছু ইঙ্গিত দিচ্ছে? অনির্বাণ দ্রুত নিজেকে সামলে নিল। এই রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত সে পিছিয়ে যাবে না। সন্ধ্যায় সে কালিম্পং শহরের স্থানীয় ডাক্তার ডক্টর সেনের সঙ্গে দেখা করতে গেল। ডক্টর সেন তার পুরনো পারিবারিক পরিচিত। ডক্টর সেন একসময় এই অঞ্চলের পারিবারিক ডাক্তার ছিলেন এবং মিস্টার মুখার্জির পরিবারকেও চিনতেন। অনির্বাণ বলল, ডক্টর সেন নমস্কার, আমি অনির্বাণ রায়, আপনার সাহায্য চাই। ডক্টর সেন বললেন, অনির্বাণ এসো, তোমার বাবার কাছে তোমার কথা শুনেছি। উডরোজ ভিলা, সাহসী ছেলে তুমি। ওই বাড়িতে তো এখন শুধু জীর্ণতা আর পুরনো বেদনা। অনির্বাণ বলল, বেদনার কথাই জানতে চাইছিলাম ডাক্তারবাবু। নন্দিনী, আপনি তাকে চিনতেন তাই না? সবাই বলে সে মানসিক রোগী ছিল, এটা কি সত্যি? ডক্টর সেন কফি কাপটা নামিয়ে রাখলেন। তার মুখটা গম্ভীর হয়ে গেল। ডক্টর সেন বললেন, না অনির্বাণ, এটা মিথ্যা। নন্দিনী প্রথম থেকে খুবই প্রাণবন্ত, হাসি খুশি মেয়ে ছিল। প্রচণ্ড আবেগপ্রবণ একজন শিল্পীর যেমন হয়, তাকে মানসিক রোগী সাজানো হয়েছিল। আসলে তার বাবা মিস্টার মুখার্জি ছিলেন প্রচণ্ড ক্ষমতাশালী এবং একরোখা। নন্দিনী যেদিন তার প্রেমিকের কথা বলেছিল, সেদিন মিস্টার মুখার্জি নিজের মেজাজ হারিয়ে ফেলেন। নন্দিনীর মধ্যে তারপর হঠাৎ একটা পরিবর্তন আসে। সে চুপচাপ হয়ে যায়, খুব শান্ত, কিন্তু তার চোখের কোণে সর্বদা একটা চাপা ভয় থাকত। কিন্তু সে কোনোভাবেই পাগল ছিল না। তাকে হয়তো ইচ্ছাকৃতভাবে দুর্বল দেখানো হতো। অনির্বাণ বলল, ইচ্ছাকৃতভাবে দুর্বল কেন? তার প্রেমিকের নাম কি সমীর ছিল? ডক্টর সেন বললেন, হ্যাঁ, সমীর খুব ভালো ছেলে ছিল, স্থানীয় কিন্তু গরিব। মিস্টার মুখার্জির চোখে এটা ছিল সবচেয়ে বড় অপরাধ। আমি যতদূর জানি, সমীরকে অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর তারপরে নন্দিনী যেন ভেতর থেকে ভেঙে গেল। ডক্টর সেনের কথা শুনে অনির্বাণের সন্দেহ আরও গভীর হল। সমীরকে তাড়িয়ে দেওয়া হয়, নাকি আরও খারাপ কিছু হয়েছিল? হরিশ কাকার বাগানে মাটি খোঁড়ার ঘটনাটা তার মনে
বারবার আসতে লাগলো। অনির্বাণ ভিলায় ফিরে এলো। সে আবার ডায়েরিটা দেখতে শুরু করলো। শেষ পাতাগুলো যেন আরো বেশি হতাশায় মোড়ানো। সমীর আর আসছে না। বাবা কোথাও তাকে লুকিয়ে রেখেছেন। আমার মন বলছে সে ঠিক নেই। চারপাশটা কেমন যেন ভারী লাগছে, দম বন্ধ হয়ে আসছে। আমার ছবিগুলো যেন প্রাণ হারাচ্ছে। ডায়েরির একেবারে শেষ পাতাটা ছিল ছেঁড়া। সাবধানে ছেঁড়া হয়েছে যাতে লেখাটা আর পড়া না যায়। অনির্বাণ প্রায় 5 মিনিট ধরে ছেঁড়া অংশটা দেখার চেষ্টা করল। কাগজের একেবারে কিনারে শুধুমাত্র একটি শব্দ অস্পষ্টভাবে লেখা, বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক? সমীর নাকি নন্দিনীর বাবা? রাত তখন প্রায় 1টা। অনির্বাণ ঘরের বাতি নিভিয়ে টেবিল ল্যাম্প জ্বালিয়ে ডায়েরিটা হাতে নিয়ে বসে আছে। সে অনুভব করল তার ঘরের আবহাওয়া যেন হঠাৎ করে শীতল হয়ে গেছে। পাহাড়ি ফুলের গন্ধটা আবার তীব্রভাবে নাকে এলো। অনির্বাণ মাথা ঘোরালো। ঘরের এক কোণে যেখানে পুরনো আলমারিটা দাঁড় করানো, সেখানে এক আবছা সাদা আলো। ধীরে ধীরে সেই আলো থেকে গত রাতে দেখা মেয়েটির অবয়ব স্পষ্ট হয়ে উঠল। নন্দিনী। সে তার সাদা পোশাকে দাঁড়িয়ে আছে। এবার সে মুখ তুলে অনির্বাণের দিকে তাকালো। তার চোখ দুটোতে কোনো রাগ নেই, আছে শুধু এক অসহনীয় আকুতি। অনির্বাণ ফিসফিস করে বলল, নন্দিনী, তুমি কি আমাকে কিছু বলতে চাইছো? নন্দিনী কোনো কথা বলল না, তার ঠোঁটও নড়ল না। কিন্তু সে ধীরে ধীরে তার ডান হাত তুলল এবং সেই হাত দিয়ে বাগানের দিকে আঙুল দিয়ে ইশারা করল। আঙুলটা কাঁপছিল। সে বারবার বাইরের পুরনো চেরি গাছটার দিকে ইঙ্গিত করতে লাগলো, যে চেরি গাছটার নিচে হরিশ কাকা মিস্টার মুখার্জিকে মাটি খুঁড়তে দেখেছিলেন। ইশারা করেই সে আবার আগের মতোই দ্রুত কুয়াশায় মিলিয়ে গেল, যেন সে ছিল কেবল আলো ছায়ার এক মায়াবী বিভ্রম। অনির্বাণ টর্চ হাতে দরজা পর্যন্ত গেল। তার বুক ধরফর করছে। নুপুরের শব্দ এখন তার চারপাশে নয়, যেন তার কানের ভেতরে বাজছে। নন্দিনী বাগানের দিকে ইশারা করল। সমীরকে যদি তাড়িয়ে দেওয়া হয় তবে নন্দিনীর বাবা কি পুঁতেছিলেন? আর কেনই বা নন্দিনী সেই দিকে ইশারা করল? এই বিশ্বাসঘাতক শব্দটা কার জন্য লেখা? অনির্বাণ নিশ্চিত হলো চেরি গাছের নিচে পোঁতা কিছু তাকে এই রহস্যের গভীরে নিয়ে যাবে। কিন্তু এই মাঝরাতে হরিশ কাকার নজর এড়িয়ে কিভাবে সে বাগানে যাবে? এই ভিলায় প্রতিটি পদক্ষেপে যেন এক গভীর ষড়যন্ত্রের জাল বিছানো আছে। নন্দিনীর ইশারা স্পষ্ট, সমাধান লুকিয়ে আছে চেরি গাছের নিচে। কিন্তু হরিশ কাকার সতর্ক দৃষ্টি আর রাতের বেলা বাগানে মাটি খোঁড়ার বিপদ অনির্বাণকে কিছুটা হলেও থমকে দিল। সে অপেক্ষা করল সকাল হওয়ার জন্য। সকালে অনির্বাণ এক ফোঁটা দ্বিধা না রেখে চেরি গাছের কাছে গেল। গাছটা প্রায় 20 ফুট উঁচু, পুরনো, আর তার ডালপালা অদ্ভুতভাবে নুয়ে পড়েছে, যেন মাটি থেকে কিছু একটা রক্ষা করছে। মাটি এখনো ভেজা, তাতে শ্যাওলা আর শুকনো পাতা জমে আছে। অনির্বাণ দ্রুত ঘরে ফিরে কোদাল ও বেলচা খুঁজতে শুরু করলো। কিন্তু রান্নাঘরের পাশে পুরনো সরঞ্জাম রাখার জায়গায় গিয়ে দেখল সব ধরনের ধারালো যন্ত্রপাতি নিখোঁজ। ঠিক তখনই পেছন থেকে হরিশ কাকার শীতল কণ্ঠস্বর ভেসে এলো। হরিশ কাকা বললেন, স্যার, কি খুঁজছেন? অনির্বাণ বলল, কিছু যন্ত্রপাতি খুঁজছিলাম কাকা। বাগানের জঙ্গলটা পরিষ্কার করব, আর চেরি গাছের নিচের মাটিটা একটু নরম মনে হচ্ছে, ওটা একটু খুঁড়ে দেখতে হবে। হরিশ কাকার চোখে সঙ্গে সঙ্গে একটা তীব্র সতর্কতার ভাব ফুটে উঠল। তার শান্ত মুখশ্রী এক লহমায় কঠিন হয়ে গেল। হরিশ কাকা প্রায় ধমকের সুরে বললেন, ওসব এখন করার দরকার নেই স্যার। আমি জানি ওখানকার মাটি একটু আলগা, ওটা এমনিতেই নরম থাকে। যন্ত্রপাতির কথা বলছেন, ওসব আমি কালই গুদামে তালা দিয়ে রেখেছি।
হরিশ কাকার আচরণে একটা চাপা হিংস্রতা ছিল, যা অনির্বাণ আগে দেখেনি। স্পষ্টতই সে চায় না অনির্বাণ ওই গাছের কাছাকাছি যাক। অনির্বাণ বুঝতে পারল হরিশ কাকা শুধু কেয়ারটেকার নন, তিনি মিস্টার মুখার্জির কোনো গুরুতর গোপনীয়তার রক্ষকও বটে। অনির্বাণ বলল, ঠিক আছে কাকা, আপনি যখন বলছেন তখন পরে দেখব। অনির্বাণ শান্তভাবে সরে এলো, কিন্তু তার মনের মধ্যে সন্দেহ আরো পাকাপোক্ত হলো। দুপুরের দিকে অনির্বাণ আবার গ্রামে গেল। সে বুঝতে পারল হরিশ কাকা যতদিন এখানে আছে সে বাগানে কিছুতেই খোঁড়াখুঁড়ি করতে পারবে না। সে গ্রামের সেই বৃদ্ধার খোঁজ করল, যিনি নন্দিনীর পুরনো গল্প হয়তো আরো ভালোভাবে বলতে পারবেন। অনেক খুঁজে এক পান বিড়ির দোকানে সেই বৃদ্ধার খোঁজ মিলল। নাম দুর্গামাসি, তার বয়স প্রায় ৮০, কিন্তু স্মৃতিশক্তি এখনো প্রখর। অনির্বাণ তাকে কিছু টাকা দিয়ে বলল, মাসি, আমি বুডরোজ ভিলা এসছি, নন্দিনীর কথা একটু শুনতে চাই। দুর্গামাসি পান চিবোতে চিবোতে বললেন, আহারে, মেয়েটা কি চেহারা ছিল, কিন্তু কপাল খারাপ। ওই মুখার্জি সাহেব ছিল সাক্ষাৎ জম। বড় লোক হলে কি মন বড় হয়? অনির্বাণ বলল, নন্দিনী নাকি একজনকে ভালোবাসতো, সমীর, সে কোথায় গেল মাসি? দুর্গামাসি বললেন, সমীর এগো, সেও ভালো ছেলে ছিল, এই গ্রামের ছেলে। গরিব ছিল বলে সাহেব তাকে সহ্য করতে পারত না। সাহেব একদিন তাকে ডেকে নিয়ে খুব অপমান করে, তারপর নাকি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। রাতারাতি গ্রাম ছেড়ে চলে গেল সমীর। সবাই বলল সে লজ্জায় পালিয়েছে, কিন্তু আমার মন সায় দেয়নি। সমীর এত ভীতু ছিল না। অনির্বাণ বলল, কেন? আপনার কেন মনে হয়েছিল? দুর্গামাসি বললেন, কারণ সমীর চলে যাওয়ার 2 দিন আগেও নন্দিনী আমাকে লুকিয়ে বলেছিল সমীর তাকে একটি গোপন কথা বলেছে। কি গোপন কথা তা বলেনি, শুধু বলেছিল সমীর বলেছে, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না নন্দু, এই পাহাড় সাক্ষী থাকবে। অথচ সে কাউকে কিছু না বলে চলে গেল। এটা কেমন কথা? এই তথ্য অনির্বাণকে নতুন করে ভাবালো। সমীর পালিয়ে যায়নি, সে বলে গিয়েছিল যে সে নন্দিনীকে ছেড়ে যাবে না। তাহলে কি হয়েছিল? অনির্বাণ দ্রুত ভিলায় ফিরে এলো। রাত নেমে আসছে, এই রাতে তাকে হরিশ কাকার মুখোমুখি হতে হবে। রাত 10টা। খাবার শেষে অনির্বাণ হরিশ কাকাকে তার ঘরে ডাকলো। অনির্বাণ বলল, হরিশ কাকা, আমি এখন নিশ্চিত যে আপনি কিছু লুকিয়েছেন। আপনি আমাকে সত্যিটা বলুন, নইলে আমি পুলিশকে ডাকবো। নন্দিনীর বাবা যে রাতের অন্ধকারে বাগানে মাটি খুঁড়েছিলেন, সেটা আপনি আমাকে কেন বলতে বারণ করেছিলেন? হরিশ কাকার মুখ এবার সত্যি বিবর্ণ হয়ে গেল। তিনি কাঁপতে শুরু করলেন, তার চোখ দিয়ে জল গড়াতে লাগলো। হরিশ কাকা হাত জোড় করে বললেন, স্যার, দয়া করে পুলিশ ডাকবেন না স্যার। আমি তো শুধু বাবুর হুকুম তামিল করেছি, আমি কিছু করিনি স্যার। সাহেব যা বলেছিলেন আমি তাই করেছি। সাহেব খুব খারাপ লোক ছিলেন, তিনি নন্দিনীকেও খুব কষ্ট দিতেন। অনির্বাণ বলল, কি করেছিলেন তিনি? সমীরকে কি তিনি তাড়িয়ে দিয়েছিলেন? হরিশ কাকা হাঁটু গেড়ে বসলেন। তার কণ্ঠস্বর কাঁপতে কাঁপতে অস্পষ্ট হয়ে গেল। হরিশ কাকা বললেন, তাড়িয়ে দেওয়া, ইস, যদি তাড়িয়ে দিতেন। সেদিন রাতে সাহেব জানতে পারলেন যে নন্দিনী আর সমীর পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। সাহেব রাগে উন্মত্ত হয়ে গেলেন। উনি সমীরকে ডেকে আনলেন, তারপর সাহেব তাকে অনেক মারলেন। সমীরকে উনি বললেন, তুই আমার মেয়ের যোগ্য নস, তুই মরার যোগ্য। তারপর সাহেব সমীরকে খুব জোরে ধাক্কা মেরে দিলেন। সমীর, তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছিল, রক্ত, অনেক রক্ত।
অনির্বাণ স্থির হয়ে শুনছিল। তার রক্ত যেন জমে যাচ্ছিল। অনির্বাণ বলল, তাহলে ওই বাগানের নিচে কি পোতা হয়েছিল? সমীরের? হরিশ কাকা মাথা নেড়ে বললেন, হ্যাঁ স্যার, আমি জানতাম না, কিন্তু পরে বুঝেছিলাম সাহেব নিজের হাতে সমীরকে চেরি গাছের নিচে পুঁতে দিলেন। তিনি আমাকে দিয়ে গর্ত খোঁড়ালেন, কিন্তু পুঁতে দিলেন তিনি নিজে। আমাকে ভয় দেখালেন আমি যেন কাউকে না বলি। আর নন্দিনীকে তিনি বললেন সমীর বিশ্বাসঘাতকতা করে তাকে ছেড়ে পালিয়ে গেছে। অনির্বাণ স্তম্ভিত হয়ে গেল। সমীর পালিয়ে যায়নি, তাকে খুন করা হয়েছিল, আর নন্দিনীকে মিথ্যে বলা হয়েছিল। এটাই ছিল ডায়েরির সেই বিশ্বাসঘাতক শব্দটির আসল অর্থ। কিন্তু যদি সমীর বাগানে পোঁতা হয়ে থাকে, তবে নন্দিনী গেল কোথায়? কেনই বা তার লাশ পাওয়া যায়নি? সে কি বাবার ভয়ে পালিয়েছিল? অনির্বাণ উঠে দাঁড়ালো। হরিশ কাকাকে শান্ত হতে বলে সে আবার স্টুডিওর দিকে গেল। সেই অসমাপ্ত ক্যানভাস, অন্ধকারে টর্চের আলো ফেলে সে আবার যুবকটির অস্পষ্ট মুখের দিকে তাকালো। সমীর। হঠাৎই তার মনে এক তীব্র তাড়না এলো। সে ক্যানভাসের জমে থাকা ধুলোগুলো আঙুল দিয়ে মুছে দিল। আর তখনই এক চরম সত্য উন্মোচিত হলো। ছবিটি পরিষ্কার হওয়ার পর অনির্বাণ দেখল সমীরের গলায় যে লকেটটি আঁকা, সেটি কোনো সাধারণ লকেট নয়। এটি একটি বিশেষ ডিজাইনের সূর্য চিহ্নিত লকেট। আর অবিকল সেই একই লকেট অনির্বাণ তার নিজের ছোটবেলার স্মৃতি বাক্সে দেখেছে। তার মায়ের দেওয়া একটি পুরনো জিনিস, যা তার মামা প্রায় 30 বছর আগে নিখোঁজ হয়েছিলেন বলে স্মৃতি হিসেবে যত্ন করে রেখেছিলেন। অনির্বাণ দ্রুত তার ঘরের দিকে ছুটল, কাঠের বাক্সের ঢাকনা খুলল। তার মধ্যে একটি পুরনো ছবি আর একটি লকেট হাতে নিয়ে সে স্টুডিওতে ফিরে এলো। ক্যানভাসের ছবির যুবকের গলার লকেট আর তার হাতে ধরা লকেট হুবহু একই নকশা, একই সূর্যের চিহ্ন। অনির্বাণ রায়, যে এই ভিলায় শুধু একজন আর্কিটেক্ট হিসেবে এসেছিল, সে হঠাৎ আবিষ্কার করল সমীর, খুন হওয়া সেই যুবক যার আত্মা তাকে বারবার ডাকছিল, সে আর কেউ নয়। সে আসলে ছিল তার নিজের মামা, তার মায়ের ভাই, যিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। অনির্বাণ বুঝতে পারল কেন সে এই ভিলায় এক অদ্ভুত পারিবারিক টান অনুভব করছিল। রক্ত তাকে ডাকছিল, নন্দিনীর আত্মা তাকে ডাকছিল তার পরিবারের সদস্যের সমাধির কাছে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু নন্দিনী কোথায়? সমীরের কঙ্কাল বাগানে। কিন্তু নন্দিনী? অনির্বাণের সমস্ত যুক্তি, বাস্তববাদিতা ভেঙে চুরমার হয়ে গেল। সমীর তার মামা? এই ভিলা, এই কুয়াশা, এই দীর্ঘ 15 বছরের পুরনো রহস্য এখন তার ব্যক্তিগত জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল। নন্দিনীকে মুক্তি দেওয়া এখন শুধু এক দায়িত্ব নয়, এক পারিবারিক প্রয়োজন। সে আর এক মুহূর্তও অপেক্ষা করল না। বাইরে তখন প্রকৃতির তাণ্ডব শুরু হয়েছে। মেঘ ডাকছে আর তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়েছে। প্রকৃতির এই রুদ্র রূপ যেন আসন্ন রহস্যভেদের পূর্বাভাস দিচ্ছিল। অনির্বাণ দ্রুত নিচতলায় গেল। হরিশ কাকা ভয়ে কুঁকড়ে গিয়েছেন, সম্ভবত ঝড়ের জন্য। অনির্বাণ বলল, হরিশ কাকা, তুমি এখানে থাকো, আমি বাইরে যাচ্ছি। হরিশ কাকা বললেন, কোথায় যাচ্ছেন স্যার? এত রাতে কোথায় যাচ্ছেন? অনির্বাণ বলল, যেখানে 15 বছর আগে একটা খুন হয়েছে। আর আমি নিশ্চিত আপনার সাহেব শুধু সমীরকে খুন করেননি, তিনি নন্দিনীকেও মারেননি। তিনি তার সঙ্গে আরো বড় কোনো অপরাধ করেছেন। হরিশ কাকা কিছু বলার আগেই অনির্বাণ তাকে ঘরে বন্ধ করে সিঁড়ির নিচ থেকে কুঠার আর একটি শাবল নিয়ে বাইরে বেরিয়ে এলো। বৃষ্টিতে বাগান ডুবে যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে মুহূর্ত। প্রতিটি বিদ্যুতের ঝলকে চেরি গাছটার ছায়া যেন বিশাল এক দানবের মতো দেখাচ্ছে। নন্দিনী বারবার এই গাছের দিকেই ইশারা করেছিল। অনির্বাণ গাছের নিচে মাটি খোঁড়া শুরু করলো। কাদা আর মাটির ছিটায় তার শরীর ভিজে গেল। কিন্তু তার মধ্যে এক অদ্ভুত জেদ কাজ করছিল। সে ভাবছিল তার মায়ের হারিয়ে যাওয়া ভাইকে সে এখন মুক্তি দেবে। প্রায় 1 ঘন্টা খোঁড়ার পর শাবলটা একটা শক্ত বস্তুতে আঘাত করল।
অনির্বাণ প্রবল উত্তেজনা আর ভয়ে কাঁপতে কাঁপতে মাটি সরাল। সেখানে কালো কাপড়ে মোড়া একটি কঙ্কাল। বিদ্যুৎ চমকালো। অনির্বাণ টর্চের আলো ফেলে ভালো করে দেখল। কঙ্কালটি পরীক্ষা করে তার গলায় কোনো লকেট পেল না। এটি নিশ্চিতভাবে সমীরের কঙ্কাল। ঠিক এই সময় অনির্বাণ অনুভব করল তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। সেই মিষ্টি ফুলের গন্ধ। সে ঘুরে দাঁড়ালো। বৃষ্টি আর কুয়াশার মধ্যে নন্দিনীর আত্মা তার সামনে ভেসে উঠল। কিন্তু এবার সে আর আবছা নয়, সম্পূর্ণ স্পষ্ট। তার চোখে জল, কিন্তু মুখে এক দৃঢ়তা। তার হাতটা কাঁপছে। নন্দিনী দুর্বল কণ্ঠে বলল, আমার মুক্তি তুমি এনে দিলে অনির্বাণ। সমীর, আমার সমীর, সে পালিয়ে যায়নি। আমার বাবা তাকে খুন করেছিল। অনির্বাণ বলল, আমি জানি সমীর আমার মামা ছিল। তুমি কেন আমাকে এই ভিলায় ডেকে এনেছো? নন্দিনী বলল, আমি তোমায় ডাকিনি, সমীর আমায় ডাকতে বাধ্য করেছিল। আমার আত্মা মুক্তি পাচ্ছিল না। কিন্তু আসল সত্য এখানে নেই অনির্বাণ। আমার মুক্তি এই বাগানে নেই। অনির্বাণ হতভম্ব। সমীরের কঙ্কাল পাওয়া গেল, তবুও নন্দিনী মুক্তি পায়নি। তাহলে সে নিজে কোথায়? অনির্বাণ বলল, তুমি কি পালিয়ে গিয়েছিলে নন্দিনী, নাকি তোমার বাবা? নন্দিনী কান্নায় ভেঙে পড়ে বলল, আমি মরিনি অনির্বাণ। আমার বাবা আমাকে খুন করেননি। তিনি তার চেয়েও ভয়ঙ্কর কিছু করেছিলেন। যেদিন সমীর মারা গেল, সেদিন আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম। বাবা বলল, সমীর আমায় ছেড়ে পালিয়েছে। আমি বিশ্বাস করিনি। বাবা আমার ডায়েরির শেষ পাতাটা ছিঁড়ে ফেলল, যেখানে আমি লিখেছিলাম, তুমি বিশ্বাসঘাতক নও সমীর। আমি জানি বাবা আমাকে পাগল বলে ঘোষণা করলো। আর তারপর নন্দিনী কাঁপা হাতে চেরি গাছের দিক থেকে ভিলার দিকে আঙুল তুলল। এবার সে ইশারা করল নিচের দিকে, ভিলার মূল ভিত্তির দিকে। নন্দিনী বলল, বাবা আমাকে এই ভিলারি গোপন কুঠুরিতে বন্দি করে রেখেছিল। বেসমেন্টে গত 15 বছর ধরে আমি সূর্যের আলো দেখিনি। বাবা সবাইকে বলে দিয়েছিল আমি পাগল হয়ে খাদে পড়েছি। কিন্তু আমি এই বাড়িরই বন্দি। আমার ঘরটা বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে বাইরের পৃথিবী আমার অস্তিত্ব ভুলে যায়। অনির্বাণ বিশ্বাস করতে পারছিল না গত 15 বছর ধরে নন্দিনী জীবিত এবং বন্দী। সে যাকে আত্মা ভেবেছিল তা ছিল। নন্দিনী আরো বলল, হ্যাঁ, তুমি যাকে আত্মা ভেবেছিলে সেটা আমি। আমার শরীরের বাঁধনে ছিঁড়ে আমার তীব্র মানসিক শক্তি আর আকাঙ্ক্ষা বাইরে আসছিল। আমি চাইছিলাম কেউ যেন আমায় খুঁজে বের করে, আমার
ভালোবাসার মানুষটার সমাধির খবর আমি তোমায় দিতে বাধ্য করলাম। আমি আমার অ্যাস্ট্রাল প্রজেকশন দিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করেছি। অনির্বাণ, আমি মরিনি, কিন্তু আমি ঢুকছি। নন্দিনী হঠাৎ দুর্বল হয়ে পড়ল। তার অবয়ব কুয়াশার মধ্যে কাঁপতে লাগলো। নন্দিনী বলল, তুমি চাবি খুঁজে বের করো। চাবি আলমারির তলায় একটা কাঠের বাক্স, জলদি। তার কণ্ঠস্বর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এলো। নন্দিনীর আত্মা মিলিয়ে গেল। অনির্বাণ বুঝতে পারল তার সময় খুব কম। সে আর এক মুহূর্ত নষ্ট না করে বেসমেন্টের চাবির সন্ধানে পাগলের মতো বাড়ির ভেতরে ছুটল। সে তার ঘরে গেল। আলমারির তলায় একটি আলগা কাঠ ছিল। সে শাবল দিয়ে সেটা সরাতেই দেখল সেখানে ছোট একটি পুরনো কাঠের বাক্স। বাক্সের মধ্যে একটি মরচে ধরা চাবি, বেসমেন্টের চাবি। অনির্বাণ দ্রুত নিচতলায় মূল হল ঘরের কোণে একটি লুকোনো দরজার দিকে গেল। সেই দরজাটা প্রায় দেওয়ালের রঙের সঙ্গে মিশে রয়েছে। চাবি ঘুরিয়ে সে দরজাটা খুলল। ভেতরে নেমে যাওয়ার জন্য স্যাঁতস্যাঁতে পাথরের সিঁড়ি। ভ্যাপসা গন্ধটা এবার আরও তীব্র। অনির্বাণ টর্চ জেলে নিচে নামল। বেসমেন্টটা অন্ধকার, ছোট আর স্যাঁতস্যাঁতে। বায়ু চলাচলের ব্যবস্থা নেই বললেই চলে। মাঝখানে একটি ছোট খাটে শুয়ে আছে একটি মানুষ। জীর্ণ শীর্ণ, প্রায় বৃদ্ধ প্রায়। লম্বা সাদা চুল, চোখ কোটরে ঢুকে গেছে। সে কেবল ফিসফিস করে কিছু বলছে। অনির্বাণ তার কাছে এগিয়ে গেল। অনির্বাণ বলে উঠল, নন্দিনী? রুগ্ন প্রায় কঙ্কালসার সেই নারীটি চোখ খুললেন। সেই চোখ যা স্টুডিওর ক্যানভাসের যুবকটির মতো বিষাদে ভরা ছিল, এখন সেগুলোতে এক তীব্র কৃতজ্ঞতা। নন্দিনী অত্যন্ত ক্ষীণ স্বরে বলল, তুমি এলে, আমি জানতাম সমীর তোমায় পাঠিয়েছে। অনির্বাণ এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। জীবিত এক মানুষকে 15 বছর ধরে এভাবে অন্ধকার কুঠুরিতে বন্দি রাখা হয়েছে। মিস্টার মুখার্জি নিজের মেয়েকে এভাবে তিলে তিলে মেরেছেন। অনির্বাণ দ্রুত নন্দিনীকে তুলে ধরল। তার শরীর প্রায় পালকের মতো হালকা। সে দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠল। বাইরে তখনও ঝড় চলছে। নন্দিনীকে সে তার ঘরে নিয়ে এলো। অনির্বাণ সঙ্গে সঙ্গে ডক্টর সেনকে ফোন করল। অনির্বাণ বলল, ডাক্তারবাবু, আপনি এক্ষুনি উডরোজ ভিলায় আসুন। নন্দিনী জীবিত। তাকে 15 বছর ধরে বেসমেন্টে বন্দি রাখা হয়েছে। ডক্টর সেন প্রথমে বিশ্বাস করতে পারেননি, কিন্তু অনির্বাণের গলার দৃঢ়তা শুনে তিনি দ্রুত রওনা হলেন। ঝড় বৃষ্টি রাতভর চললেও ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আবহাওয়া শান্ত হল। কালিম্পংয়ের আকাশ আজ পরিষ্কার, যেন প্রকৃতিও দীর্ঘ 15 বছরের অত্যাচারের পর স্বস্তি পেল। ডক্টর সেন তার সহকারীকে নিয়ে ভিলায় এসে নন্দিনীর অবস্থা দেখে হতবাক হয়ে গেলেন। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না, কেবল চাপা দীর্ঘশ্বাস। নন্দিনীর অবস্থা গুরুতর হলেও বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা তাকে মৃত্যুর হাত থেকে টেনে ধরে রেখেছিল। তাকে সাবধানে স্ট্রেচারে করে ভিলা থেকে নামানো হলো। অনির্বাণ নিজে হাতে তাকে গাড়িতে তুলে দিল এবং নিশ্চিত করল যে তাকে কালিম্পংয়ের সেরা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ডক্টর সেন হাসপাতালে যাওয়ার আগে অনির্বাণকে জড়িয়ে ধরলেন। ডক্টর সেন বললেন, অনির্বাণ, তুমি যা করেছো তা বিশ্বাস করা যায় না। একজন মানুষ এত বছর অন্ধকারে বেঁচে ছিল। ঈশ্বর তোমার মঙ্গল করুন। এরপর অনির্বাণ পুলিশকে ডাকল। হরিশ কাকাকে জিজ্ঞাসাবাদ করা হলো। প্রথম দিকে তিনি অস্বীকার করতে চাইলেও চেরি গাছের নিচে সমীরের কঙ্কাল আবিষ্কার হওয়ার পর এবং নন্দিনীকে বেসমেন্ট থেকে উদ্ধারের পর তার সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ল। পুলিশ মিস্টার মুখার্জির বিরুদ্ধে অপহরণ, অবৈধভাবে আটকে রাখা এবং হত্যার প্রমাণ লোপাটের অভিযোগে মামলা দায়ের করল।
মিস্টার মুখার্জি যেহেতু ঘটনার পরপরই শহর ছেড়ে চলে গিয়েছিলেন, তাই তাকে খুঁজে বের করার জন্য দ্রুত তদন্ত শুরু হলো। হরিশ কাকাও অপরাধে সহযোগিতার জন্য গ্রেফতার হলেন। ফরেন্সিক পরীক্ষা করে জানা গেল চেরি গাছের নিচে পাওয়া কঙ্কালটি সমীরের। তার গলায় পাওয়া আঘাতের চিহ্ন মিস্টার মুখার্জির অপরাধকে নিশ্চিত করল। অনির্বাণ হাসপাতালে গেল। সে নন্দিনীর কেবিনের বাইরে দাঁড়িয়েছিল। দুর্বল হলেও নন্দিনী এখন নিরাপদ। অনির্বাণ তার মায়ের সঙ্গে যোগাযোগ করল এবং দীর্ঘদিনের নিখোঁজ মামার মর্মান্তিক পরিণতির কথা জানালো। তার মা শোকে পাথর হয়ে গেলেন, কিন্তু তার ভাইকে খুঁজে পাওয়ার এক ধরনের শান্তিও পেলেন। অনির্বাণ যখন নন্দিনীর সঙ্গে দেখা করতে গেল, তখন সে ক্ষীণ স্বরে কথা বলল। নন্দিনী বলল, আমি তোমায় চিনতে পেরেছি অনির্বাণ। সমীরের চোখের সঙ্গে তোমার চোখের মিল আছে। তোমার লকেটটা, ওটা সমীর আমাকে দিয়েছিল। বলেছিল সূর্য সব সময় পথ দেখায়। অনির্বাণ বলল, হ্যাঁ নন্দিনী, তুমি আমাকে পথ দেখিয়েছ। তোমার অ্যাস্ট্রাল প্রজেকশন আর তোমার আঁকা ছবি, সেগুলোই আমাকে এই সত্যের কাছে নিয়ে এসেছে। নন্দিনী দীর্ঘশ্বাস ফেলল, তার চোখে জল। নন্দিনী বলল, আমি মুক্তি পেয়েছি অনির্বাণ, কিন্তু আমার জীবনের সেরা 15টা বছর ওই অন্ধকারের কাছে হার মেনে গেল। আমার স্বপ্ন, আমার রং সব হারিয়ে গেছে। অনির্বাণ তার হাত ধরে সান্ত্বনা দিল। এই সময়টা তার কাছে অত্যন্ত আবেগময় ছিল। সে তার মামার খুনিকে ধরার জন্য আইনি ব্যবস্থা জোরদার করল এবং নন্দিনীর চিকিৎসার সব দায়িত্ব নিল। পরের দিন বিকেলে হাসপাতালের বিছানায় শুয়ে নন্দিনী শেষবারের মতো চোখ বন্ধ করল। দীর্ঘ 15 বছরের অন্ধকার জীবনের পর তার শরীর আর লড়াই করতে পারল না, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি। সে মুক্ত হল। পুলিশের তদন্তে জানা গেল মিস্টার মুখার্জি বিদেশে পালিয়ে গেছেন, তবে ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাকে গ্রেফতার করার প্রক্রিয়া শুরু হয়। কয়েক মাস কেটে গেল। অনির্বাণ এখন উডরোজ ভিলার মালিক। এই জরাজীর্ণ বাড়িটা এখন তার কাছে আর কেবল একটা প্রজেক্ট নয়, বরং তার পরিবারের স্মৃতিচিহ্ন। সে বাড়িটা বিক্রি না করার সিদ্ধান্ত নিল। সে স্থির করল এই ভিলায় আর কোনো দিন দুঃখের স্মৃতি জমতে দেবে না। অনির্বাণ ভিলাটিকে পুনরুদ্ধার করল, কিন্তু এবার আর কোনো হেরিটেজ হোটেল হিসেবে নয়। সে ভিলাটিকে নন্দিনী এবং সমীরের নামে একটি আনন্দ অনাথ আশ্রম বানানোর সিদ্ধান্ত নিল। ভিলার নাম রাখা হলো মুক্তির কুটির। স্টুডিওটিকে একটি আর্ট গ্যালারি হিসেবে রাখা হলো, যেখানে নন্দিনী আর সমীরের অসমাপ্ত ক্যানভাসটিকে সযত্নে রাখা থাকবে। এটি হবে ভালোবাসার, বিশ্বাসঘাতকতার এবং মুক্তির প্রতীক। এক বছর কেটে গেল। শরৎকালের এক রৌদ্রোজ্জ্বল সকালে অনির্বাণ উডরোজ ভিলা ছেড়ে যাচ্ছে। তার কাজ শেষ। আশ্রমের উদ্বোধন হয়েছে, শিশুরা খেলছে, গেটের বাইরে তার গাড়ি অপেক্ষা করছে। অনির্বাণ গাড়িতে উঠল। ড্রাইভার গাড়ি স্টার্ট করলো, গাড়ি চলতে শুরু করলো। অনির্বাণ গাড়ির রিয়ার ভিউ মিররে তাকালো। ভিলার বিশাল বারান্দাটা আজও একই রকম, কিন্তু আজকের দৃশ্যে কোনো আতঙ্ক নেই। ঘন কুয়াশা এখন নেই, কিন্তু আবছা আলোর খেলা চলছে। রিয়ার ভিউ মিরর এসে দেখতে পেল বারান্দার রেলিং ঘেঁষে দুটি অবয়ব দাঁড়িয়ে আছে। একজন যুবক সমীর, তার গলায় সূর্যের লকেট, এবং একজন মেয়ে নন্দিনী, তার মুখে স্নিগ্ধ হাসি, পায়ে নূপুর। তারা হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। তাদের মুখমণ্ডল আজ আর অস্পষ্ট নয়, তাদের চোখে কোনো বিষাদ নেই, আছে কেবল অনাবিল শান্তি। তারা ধীরে ধীরে হাসি মুখে অনির্বাণের দিকে হাত নাড়ল।
এরপর সেই দুজন অবয়ব যেন সূর্যের নরম আলোর সঙ্গে মিশে কুয়াশার ওপারে চিরতরে মিলিয়ে গেল। অনির্বাণ হাসল। সে বুঝল নন্দিনী আর সমীর অবশেষে মুক্তি পেয়েছে। সে নিশ্চিন্ত মনে গাড়ি এগিয়ে নিয়ে গেল সামনের দিকে। শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে কুয়াশার ওপারে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। এবার আপনাদের জন্য থাকছে প্রশ্ন, সমীর আদতে অনির্বাণের কে ছিল? সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দুজন শ্রোতা বন্ধু পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার। খুব শীঘ্রই আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে হুইসপার ইন সাসপেন্স। সঙ্গে থাকুন, শুনতে থাকুন হুইসপার ইন সাসপেন্স।